কেল্লাবাড়ির একদিকটা একেবারে ধসে পড়েছে। তার মধ্যে গুহার মতো একটা ঘর কোনো রকমে টিকে রয়েছে। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, দরজাও ধসে গিয়ে একটা ফোকর হয়ে আছে মাত্র। তার ভেতর দিয়ে নকুল হাত পা বেঁধে নীলুকে ঠেলে ঢুকিয়ে দিল। তারপর খিলখিল করে হেসে উঠল। ওর হাসিটা তো হাসি নয়, যেন ভাঙা কাঁসির বাজনা। ভবশঙ্কর ওদিক থেকে বলল, ওখান থেকে শিগগির পালিয়ে আয় না হতভাগা। এই ছোট্ট ছোনাটার চেয়ে অজগরের লোভ তোর ওপর বেশি হবে। নকুল আতকে উঠে তক্ষুনি পালিয়ে যাচ্ছিল। ভবশঙ্কর ফেক ধমক দিয়ে বলল, পাথরটা চাপা দিয়ে আয় দরজার মুখে। নকুল বলল, খুব ভারী যে মামা, একা ঠেলে নাড়াতে পারবো না। ভবশঙ্কর বলল, দাঁড়া তাহলে, যাচ্ছি। নীলু আতঙ্কে তাকিয়ে রইল। দরজার ফোকরের বাইরে ওদের গতিবিধি দেখতে পাচ্ছে সে। মামা ভাগ্নে একটা প্রকাণ্ড পাথর ঠেলতে ঠেলতে ফোকরটা ঢেকে দিচ্ছে। নীলুর গলা দিয়ে আওয়াজ বেরুচ্ছে না, গলা শুকনো কাঠ। দেখতে দেখতে পাথরটা ফোকর ঢেকে ফেলল। গুহাঘর অন্ধকার হয়ে গেল সঙ্গে সঙ্গে। বাইরে মামা ভাগ্নের হাসির শব্দ আবছা শোনা গেল। গুহাঘরে কি একটা বিশ্রী গন্ধ এতক্ষণে টের পেল নীলু। হাত দুটো আর পা দুটো শক্ত করে বাঁধা। অতি কষ্টে সে ঘুরে ভেতরটা দেখার চেষ্টা করল। তারপর সে অবাক হয়ে টের পেল ঘরটা সত্যি সত্যি অন্ধকার নয়। উজ্জ্বল রোদ থেকে এসে এতক্ষণ এখানটা অন্ধকার মনে হচ্ছিল, কিন্তু না, ফোকরটা পাথর ঢেকে যাওয়ার পর এখন দেখা যাচ্ছে ঘরের ভেতর সব কিছু স্পষ্ট। পেছনে একটু উঁচুতে চওড়া একটা ফাটল রয়েছে, সেখান দিয়ে বাইরের আলো আসছে। গুহাঘরের ভেতর ছোট বড় ভাঙাচোরা চৌকো আর তেকোনা পাথরের চাই পড়ে রয়েছে। কড়িবর্গা ভেঙে ঢুকে ঝুলছে। কোণার দিকটায় কিন্তু একদলা অন্ধকার রয়ে গেছে। অজগরটা কি ওখানেই আছে? নীলু কাঠ হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। কল্পনায় দেখল একজোড়া নীল জলজলে হিংস্র চোখ। সে চোখে পলক পড়ছে না, কারণ সাপের চোখের পাতা থাকে না, সে জানে। কল্পনায় ক্ষুধার্ত ভয়ঙ্কর অজগরটার লকলকে জিভটাও দেখতে পেল যেন। ভয়ে নীলু চোখ বুজে ফেলল। সঙ্গে সঙ্গে ফের চোখ খুলতে হলো। সাপটা কি এগিয়ে আসছে এবার? বাইরে আকাশে প্লেন যাচ্ছে, তার ঘর ঘর শব্দ হলো কতক্ষণ। নীলু সাপটা দেখতে পেল না, অথচ বিশ্রী গন্ধটা রয়েছে। কোথাও লুকিয়ে থেকে সাপটা নিশ্চয়ই তাকে দেখছে। নীলুর মনে বাঁচার ইচ্ছেটা এবার তীব্র হয়ে উঠেছে। সে এপাশে ওপাশে তাকালো, তারপর তার মাথায় বুদ্ধি খেলে গেল। একটা তেকোনা পাথর কাছেই পড়ে রয়েছে। তার কিনারায় হাত দুটো এগিয়ে বাঁধনটা ঘষতে শুরু করলো সে। কিনারাটা ধারালো, দড়ির আঁশ দিব্যি কেটে যাচ্ছে। নীলু জোর পেল মনে, আরও জোরে ঘষতে থাকলো। একটু পরেই হাতের বাঁধন ছিঁড়ে গেল। এবার সে পায়ের বাঁধন খুলে ফেলল ঝটপট। তারপর নীলু মুক্ত, উঠে দাঁড়ালো। সেই ফাটলের দিকে তাকালো সে। পাথরের স্তূপের ওপর দিয়ে উঠলে ওখানে পৌঁছনো কঠিন নয়। সে সাবধানে পা বাড়ালো। কোনায় সেই অন্ধকার জায়গাটার দিকে নজর রাখতে ভুলল না। ফাটলের কাছে গিয়ে উঁকি মারল নীলু, কিন্তু যা দেখল তাতে সে হতাশ হয়ে পড়ল। খাড়া নেমে গেছে দেয়াল, দেয়ালের নিচে তেমনি খাড়া পাহাড়। অতল খাদের দিকে সোজা চলে গেছে যেন পাতাল রাজ্যে।
এদিকে পা বাড়ানো মানেই মৃত্যু। হাজার হাজার ফুট নিচে গিয়ে পড়বে এবং ছাতু হয়ে যাবে শরীর। নিরাশ মনে সেখানে বসে রইল নীলু। একটু দূরে সেই নদীটা দেখা যাচ্ছে। মঙ্গা সর্দারের বাড়িটা কোথায় জঙ্গলের আড়ালে লুকিয়ে রয়েছে। জঙ্গলের মধ্যে কোথাও মানুষ দেখলে নীলু কি চেঁচিয়ে ডাকবে? ডাকলেও কেউ শুনতে পাবে না তার ডাক, এক যদি চোখে পড়ে। কিন্তু এত উঁচুতে নীলুকে চোখে কি পড়বে কারুর? নীলু তক্ষুনি শার্টটা খুলে ফেলল। তারপর সেটা হাতে ধরে অকারণ ফাটলের বাইরে নাড়াতে থাকলো, যদি দৈবাত কারুর চোখে পড়ে। একে তো শরীর কাল থেকে খুবই কাবু, তার ওপর এতক্ষণ হাত পা বাঁধা অবস্থায় অজগরের ঘরে প্রাণের ভয়ে কাটাতে হয়েছে। গায়ে জোর বলতে কিছুই নেই। একসময় হাত ক্লান্ত হয়ে পড়ল। সেই শার্টটা ধরে চুপচাপ বসে রইল। তারপর সে ফের ঘুরে অজগরটাকে খুঁজল। হিংস্র প্রাণীটা নিশ্চয়ই ওই কোণার দিকেই কোনো খোঁদলে ঘুমোচ্ছে। ঘুম ভাঙলেই টের পাবে তার আস্তানায় একটা সুন্দর ছোট্ট মানুষ তারই খিদে মেটাতে অপেক্ষা করছে। তখন প্রকাণ্ড হাঁ করে মাথাটা বাড়িয়ে দেবে এবং টপ করে গিলে ফেলবে নীলুকে। হঠাৎ নীলুর চোখ পড়ল পাথরের স্তূপের ফাঁকে সামান্য তফাতে, আর ভীষণ আতঙ্কে শিউরে উঠল। ওটা কি চকচক করছে ওখানে? সর্বনাশ! এই তো সেই কালান্তক অজগর সাপটা। দুঃস্বপ্ন নয়, জল জ্যান্ত সত্যি। পাথরের খাঁজে কুণ্ডলি পাকিয়ে রয়েছে। মাথাটা কুণ্ডলি থেকে একটু বেরিয়ে আছে। তার খসখসে বাদামি রঙের চামড়ায় ফাটল দিয়ে রোদের ছটা পড়েছে, চকচক করছে। নীলু নিষ্পলক চোখে তাকিয়ে রইল। সাপটা একটুও নড়ছে না। গলার কাছ থেকে পেটের কিছুটা পর্যন্ত অত ফুলে মোটা হয়ে আছে কেন? কিছু গিলেছে নিশ্চয়ই, তাই নড়তে পারছে না। মঙ্গা সর্দার কাল রাতে গল্প করেছিল, এ তল্লাটের পাহাড়ে প্রচুর খরগোশ আছে। খরগোশগুলো নাকি হরিণের বাচ্চার মতো বড় আর নাদুস নুদুস। অজগরটা নিশ্চয়ই সেই খরগোশ গিলে ঝিমোচ্ছে। হজম হতে কতক্ষণ লাগবে কে জানে। তারপর তার ফের খিদে পাবে। তার আগে কি নীলু এখান থেকে বেরুতে পারবে না? সে সাবধানে নেমে গেল সেই ফোকরের কাছে। পাথরটা দুহাতে ঠেলতে থাকলো। অসম্ভব, একটুও নড়ানো গেল না। সে হতাশ হয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। জামাটা কাঁধে ঝুলিয়ে রেখেছে, দরদর করে ঘামাচ্ছে। গেঞ্জি ভিজে জবজব করছে। এই সময় বাইরে কারা কথা বলতে শুনতে পেল সে। কান পাতল। এত উঁচুতে প্রচণ্ড জোরে বাতাস বইছে। আবছা শোনা যাচ্ছে কাদের কথাবার্তা। মনে হচ্ছে মামা ভাগ্নে ছাড়া আরও কেউ বা কারা আছে। কতগুলো টুকরো শব্দ শুধু শুনতে পেল নীলু। ট্রাকে করে আনতে হবে গুরুডি, লালাজি, নারায়ণ সিং। জঙ্গলের ভেতর পুলিশ, নৌকোর সঙ্গে কাপড় চোপড়। শব্দগুলো মুখস্থ করে রাখলো নীলু। কিছুক্ষণ পরে আর সারা শব্দ নেই। কেল্লাবাড়ির চত্বরে বুঝি বাতাস দাপিয়ে বেড়াচ্ছে সনসন করে। নীলু সরে এসে উকি মেরে সাপটাকে আবার দেখে নিল। সাপটা তেমনি নিস্পন্দ। নীলু ফাটলের কাছে উঠে পাথরের দেয়ালে ঠেস দিয়ে বসে রইল। মাঝে মাঝে জামাটা নাড়তে থাকলো তখনকার মতো, যদি নিচের জঙ্গলে কারুর চোখে পড়ে। হাতে ক্লান্তি এলে নীলু কিছুক্ষণ জামা নাড়া বন্ধ করে জিরিয়ে নেয়, ফের নাড়ে। এইভাবে কতক্ষণ সে কাটালো। তারপর চোখের পাতা বুজে এলো।
কি যেন স্বপ্ন দেখছিল। হঠাৎ ঘুম ভেঙে গেল নীলুর। চোখ খুলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। স্বপ্নটা এখনো দেখছে না তো? কানটা এত সুরসুর করছে কেন? তার কাঁধে বসে আছে তিতি। এ কি স্বপ্ন? নীলু চেঁচিয়ে উঠছিল আর কি, চুপ করে গেল। তিতিকে দেখা মাত্র ভবশঙ্কর আর নকুলের কথা মনে পড়ে গেছে তার। মনে পড়ে গেছে সে ওদের পাল্লায় পড়েছিল। এখন এই অজগরের গুহায় বন্দি হয়ে আছে সে। তিতি তার গালে ঠোঁট খুঁটল, তারপর বলল, বকবকম বকবকম। আমার খুব অন্যায় হয়ে গেছে নীলু, এবারের মতো ক্ষমা করো। নীলু দু হাতে তিতিকে বুকে চেপে ধরল, তারপর চোখে জল এসে গেল। চাপা গলায় বলল, তিতি, তোর জন্যে আমার এত কষ্ট। তিতি বলল, বকবকম বকবকম, ক্ষমা করে দাও লক্ষ্মীটি, আর কখনো এমন হবে না। নীলু বলল, আর ওদের কাছে যাবি নে তো? তিতি বলল, বকবকম বকবকম, নাক মলছি আবার। নীলু বলল, বেশ, তাহলে এক কাজ কর তো, একটা গাছের পাতা ছিঁড়ে নিয়ে আয়। বলে নীলু ওকে উড়িয়ে দিল ফাটলের বাইরে। তিতি উড়ল, আর তারপরই চত্বরের ওদিকে নকুলের চিৎকার শোনা গেল, ওই তো পায়রাটা, মামা মামা, ওই দেখো তোমার পিঙ্কু। ভবশঙ্করের শীষ শোনা গেল এবার। আগের মতো চাপা শীষ নয়, খুব জোরালো হুইসেলের মতো তীক্ষ্ণ আওয়াজ। নীলু উঁকি মেরে লক্ষ্য করে রেখেছিল তিতির দিকে। তিতি কিন্তু সোজা নেমে চলেছে পাহাড়তলির দিকে। ভবশঙ্কর গর্জে উঠে বলল, হারামজাদা নকো, তোরই জন্য পিঙ্কু পালিয়ে গেল। নকুল বলল, না মামা, খেতে বসেছি তখন হঠাৎ উড়ে গেল বদমাসটা, ধরতে পারলুম না। তারপর খুঁজে বেড়ালুম কতক্ষণ, আমার কি দোষ? নীলু ভেবে পেল না ওদের কথাবার্তা এখন এত স্পষ্ট শোনা যাচ্ছে কেন। সে উঁকি মেরে ডাইনে ঘুরতেই ব্যাপারটা বুঝতে পারল। কেল্লার খানিকটা অংশ ফাটলের ওপাশে চারকোনা হয়ে বেরিয়ে রয়েছে, অনেকটা ব্যালকনির মতো। হয়তো কেল্লার মালিক কোনো রাজা রাজরা ওখানে বসে বন ও উপত্যকার দৃশ্য দেখতেন। মামা ভাগ্নে ওখানেই দাঁড়িয়ে কথা বলছে। ভবশঙ্কর বলল, যাকগে, পালায় তো পালাক, আমার এক দফা কাজ তো হয়ে গেছে। নারায়ণ সিং খবর পেয়ে গেছে, ওতেই কাজ হবে। কোটিপতি না হই, আট কোটিপতি তো হবই। খুশিতে নকুল হাসতে হাসতে বলল, নারায়ণ সিংয়ের সেই চিঠিতে কি লেখা ছিল জানা গেল না মামা? চিঠিটা খুদে শয়তানটা কোথায় যে ফেলে দিল, খুঁজেই পেলুম না। মামা, যদি লেখা থাকে আজ ট্রাক পাঠাবেন না তাহলে? ভবশঙ্কর বলল, পাগল, নারায়ণ সিং দু কথার মানুষ নয়। টিহরির জঙ্গলে লালাজির ট্রাক অপেক্ষা করবে, কাপড় চোপড়ের সঙ্গে মালটা আনবে, বোঝাই করে গুরুডি আনা হবে, বুঝলি তো? তারপর তুই ট্রাকের সঙ্গে কলকাতা রওনা দিবি, আমি যাব ট্রেনে। সাবধান, পুলিশ যেন সন্দেহ না করে। নকুল বলল, ভেবো না, আমি এ কাজে খুব পাকা, জানি বলেই তো তোকে সঙ্গে নিয়েছি এবার। মামা, কিরে নকো, অমন করে তাকাচ্ছিস কেন? খুদে শয়তানটার কি হাল হলো দেখবো একবার। এতক্ষণে অজগরটা ওকে গিলে ফেলেছে, কিন্তু কই, চেঁচামেচি তো শুনলাম না। তুমি শুনেছ নাকি? শুনবো কেমন করে? তখন আমরা নিচের ঝর্ণায় নাইতে গেলুম না, মনে হচ্ছে তখন গিলে ফেলেছে। তা না হলে এখন সারা শব্দ পেতুম। না মামা, আমার সন্দেহ হচ্ছে,
ছোড়াটা বরাবর খুব সাহসী আর ভীষণ চালাক। আমাদের বকুলপুরের ছেলে, আমি চিনি না? ঠিক বলেছিস। আয় তো, একবার পাথরটা সরিয়ে উঁকি মেরে দেখি। নীলু চমকে উঠেছিল। হাত পায়ের বাঁধন খোলা আছে এবং এখনও অজগরের পেটে যায়নি দেখে মামা ভাগ্নে এবার কি করে বসবে বলা যায় না। সে গুহাঘরের ভেতর দ্রুত চোখ বুলিয়ে নিল। ওই অন্ধকার কোণার দিকটায় লুকিয়ে থাকলে ওরা তাকে দেখতে পাবে না। নীলু ওখানে পাথরের স্তূপের আড়ালে গা ঢাকা দিয়ে রইল। একটু পরে পাথরটা সরিয়ে দুজনে উঁকি মারল। তারপর নকুল খ্যাঁক খ্যাঁক করে হেসে বলল, নেই মামা, নেই, গিলে ফেলেছে। ভবশঙ্কর বলল, ভালো করে দেখ তো। বলছি না, এতক্ষণে হজম করে গেছে পেটে। থাম, আমি দেখি। সাবধান মামা, অজগরটা তোমাকেও হজম করে ফেলবে। ভবশঙ্কর হ্যাঁ হ্যাঁ করে হাসল। ওরে হতভাগা, অজগর অজগর একবার আহার করলে অন্তত 2 দিন ধরে তা হজম করে, বুঝলি? একেবারে নড়তে পারে না। বলে সে এগিয়ে গেল ভেতরে। তারপর ফাটল দেখে বলল, ওইখানে সকালবেলা বসে রোদ পোহাচ্ছিল সাপটা। তখনই আমার চোখে পড়ে যায়। হঠাৎ নকুল বাপরে বলে আঁতকে উঠল। মামা, মামা, কি একটা পালিয়ে গেল পায়ের ফাঁক দিয়ে। ভবশঙ্কর বলল, দূর বোকা, পাহাড়ি খরগোশ ওটা। নকুল সাহস পেয়ে ফের হেসে বলল, একেই বলে বাঘের ঘরে ঘুঘের বাসা মামা। ভবশঙ্কর এপাশে ওপাশে তাকাচ্ছিল। নকুল তার পাশ কাটিয়ে ফাটলের কাছে উঠে গেল। বাইরেটা দেখে বলল, এখান থেকে পড়লে একেবারে অক্কা, তাই না মামা? তার বলতে 2500 ফুট খাড়া পাথরের দেয়াল নেমে গেছে, পড়লে একেবারে ছাতু। বলেই ভবশঙ্কর লাফিয়ে উঠল। ওরে বাবা! নকুল বলল, কি মামা, কি হয়েছে, চমকালে কেন? ওই দেখ, অজগরটা ওখানে ঝিমোচ্ছে, পেটটা বস্তার মতো মোটা। বলে ভবশঙ্কর হ্যাঁ 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 করে খুব হাসতে লাগলো। নকুল সাপটাকে দেখতে দেখতে বলল, নীলুকে গিলেছে, তাই না মামা? আচ্ছা মামা, যদি এখন ছোড়া দিয়ে পেটটা ফেলে দিই, নীলু বেরিয়ে আসবে তো? নকো, তুই একটা আহাম্মক, বেরিয়ে আসবে কি করে? ও তো এখন ছাতু। নকুল চোখ বুজে কাঁধ নাড়া দিয়ে বলল, মাইরি মামা, ভাবতে গা শিউরে উঠছে। বকুলপুরের নৃত্যিকদের নীলু এখন অজগরের পেটে ঢুকে বসে আছে। ওহ, নে বাবা, তোর হলোটা কি? নকুল বলল, হাজার হোক পাড়ার ছেলে তো বটে। ভবশঙ্কর থাপ্পড় তুলে বলল, ন্যাকামি হচ্ছে, চলে আয় এক্ষুনি। ভারী দয়া দেখানো হচ্ছে। ও জ্যান্ত থাকলে আমাদের কি সর্বনাশ হতো ভেবে দেখেছিস? নকুল যেতে যেতে কয়েকবার ঘুরে সাপটাকে দেখল। তারপর দুজনে বেরিয়ে গেল। পাথরটা আর আটকালো না দরজার ফোকরে। তাই নীলু সাবধানে গুড়ি মেরে বেরুলো এবং ফাটলের কাছে গিয়ে বসল। তিতির অপেক্ষা করতে থাকলো। ওকে গাছের পাতা আনতে বলেছে। আনলে তাতে কাঠির আঁড় কেটে চিঠি লিখে পাঠাবে গাড্ডুতে অজয়বাবুর কাছে। কিন্তু কোথায় তিতি? দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে, তিতি ফিরছে না। নমস্কার বন্ধুরা, আপনারা শুনলেন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের কিশোর রহস্য সম্ভার হতে তিতি ও বাজপাখি পর্ব 7। গল্পগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। এরকম আরও ভালো ভালো গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার গল্প ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। নমস্কার শ্রোতাগণ।